আসসালামু আলাইকুম। জয়দাতা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হাদি। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। গাইবান্ধায় এক চিকিৎসক ও এক পুলিশ কর্মকর্তা সহ আরও 4 জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত। জেলায় মোট আক্রান্ত 23 জন, মৃত্যু 1। জামালপুরে ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। বেসরকারি 2 টেলিভিশনের ক্যামেরা পার্সন সহ উভয় পক্ষের 20 জন আহত। এবং বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে দৈনিক পক্ষকালের সম্পাদক নিখোঁজ সাংবাদিক কাজল উদ্ধার। এতক্ষণ শুনছিলেন জেলা বার্তা শিরোনাম, এবারে বিস্তারিত। গাইবান্ধায় এক চিকিৎসক, এক পুলিশ কর্মকর্তা সহ আরও 4 জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হল 23 জন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরোগ্য লাভ করে বাড়ি ফিরেছে 8 জন। জেলার স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IUDCR থেকে প্রকাশিত তথ্যে জানা গেছে আক্রান্তের সংখ্যা 24 জন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে চিকিৎসক, গাইবান্ধা জেলা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ও পুলিশ কর্মকর্তা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। এছাড়া গত বুধবার থেকে বহির্বিভাগ, ব্লক ও প্যাথোলজি বিভাগ লকডাউন ঘোষণা করে তালাবদ্ধ করে দেয় কর্তৃপক্ষ। নেত্রকোনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তৌহিদুল ইসলাম খানের প্রকৃত হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দত্ত উচ্চ বিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মৃণালকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, নিহত তৌহিদুল ইসলাম খানের হত্যাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয় উক্ত মানববন্ধনে। কক্সবাজারের টেকনাফে পঙ্গপাল সদৃশ পোকা পঙ্গপাল নয় বলে নিশ্চিত করেছে জেলা কৃষি বিভাগ। কীটনাশক ব্যবহারে ধ্বংস হওয়া বিরল প্রজাতির এই পোকা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় পাঠানো রিপোর্টের ফলাফলের উপর নিশ্চিত হওয়া যাবে এই পোকার সম্পর্কে বলে জানালেন কৃষি কর্মকর্তা। কক্সবাজারের টেকনাফ থেকে মাহমুদ ফরিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে তানজিদ ভুঁইয়ার টেস্ট রিপোর্টে। টেকনাফের লম্বরি পাড়ায় এক পরিত্যক্ত বাগানে পঙ্গপালের মতো ফসল খেকো পোকার সন্ধান পায় কৃষি অধিদপ্তর। দেখতে ফড়িংয়ের মতো এসব পোকা দল বেঁধে গাছের পাতা ও ডালে বসে একের পর এক পাতা খেয়ে ফেলছে। এতে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। পরে উপজেলা কৃষি কর্মকর্তা যাচাই করে কীটনাশক ব্যবহারের পরামর্শ দেয়। জেলা কৃষি কর্মকর্তা ওই পোকা ঢাকায় কৃষি অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিজ্ঞান বিভাগে গবেষণার জন্য পাঠায়। জেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে এই পোকা নিয়ে আতঙ্ক না হওয়ার পরামর্শ দেয় বলে জানান ক্ষতিগ্রস্ত বাগান মালিক। আসলে আমার এখানে কৃষি অফিসাররা আসছিলেন, এসে ওরা নিজে স্প্রে করে দিয়ে গেছেন এগুলা। তো কিছু আরও 2-1 দল আসবে বলছিল, ওরা এসে ওনারা স্প্রে করে দেওয়ার পরে তারপরে আমরা কিছু শস্য পাবো এরপরে। তবে ওরা কিন্তু আমাদেরকে এতটুকু আশ্বাস দিয়েছে যে মানে এগুলো পঙ্গপাল নয়, এবার এতটুকু দিয়ে আপনারা আশ্বাস দিয়ে চলে গেছেন আর কি। গতকাল বিকালে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের 3 জন কর্মকর্তা সহ জেলা কৃষি কর্মকর্তার বিশেষ টিম ওই পোকাগুলোর অবস্থান দ্বিতীয়বারের মতো পরিদর্শন শেষে নিশ্চিত করেন এগুলো পঙ্গপাল নয়। কীটনাশক স্প্রে ব্যবহার করার পর এই পোকা নেই। আমি এটা দ্বিতীয়বারের মতন এই পোকাটিকে, যে এটা নাকি
পঙ্গপাল বলে একটা প্রচার হচ্ছে। এটা আমি গত শনিবার দিনেও আসছিলাম এটা দেখার জন্য, এবং তখন দেখে সেখানে পোকা পাওয়া যায় নাই, সামান্য কয়েকটা পোকা আমি পেয়েছিলাম এবং সেগুলিকে আমি স্যাম্পল ধরে নিয়ে গেছিলাম মানে রিসার্চে পাঠানোর জন্য, এবং সেগুলির ব্যবস্থা আমি করেছি। তবে আজকে আমি আবার আসছি এখানে এটাকে পর্যবেক্ষণ করার জন্য, যেহেতু টেলিভিশনে এটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে এবং একটা আতঙ্ক ছড়াচ্ছে, যার জন্য আমি আবার এসে একটা দেখলাম যে এখানে পোকা গাছের মধ্যে, তেমন গাছের মধ্যে কোনো পোকা পাওয়া যায় নাই। গতকালকে স্প্রে করাতে অল্প কিছু পোকা দেখা গেছিলো যে ঝোপঝাড়ের ভিতরে যেগুলো লুকিয়ে ছিল, বিশেষ করে ক্যাকটাস জাতীয় গাছের ভিতরে যে পোকাগুলো লুকিয়ে ছিল, সেই কয়েকটা পোকা স্প্রে করার পরে মারা গেছে এবং সেগুলোর নমুনাও আমরা নিলাম। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের বিজ্ঞানী দল সরজমিন যাচাইয়ের মাধ্যমে পঙ্গপালের মতো উঠতে না পারা এবং আকারে অনেক ছোট বিরল প্রজাতির এই পোকা সম্পর্কে আরও বেশি পরিষ্কার হওয়া যাবে বলে আশা করছে কৃষিবিদরা। ওটা ভালো করে স্প্রে করে দাও, একদম ভিজাই আমি স্প্রে। তানজিদ ভুইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। চলতি বছরে মুন্সিগঞ্জের লৌহজঙ্গে ইরি ধানের আবাদ খুবই ভালো হয়েছে, আর কৃষকের ধান ক্ষেতগুলোর যেখানেই চোখ যায় সেখানেই ধান পেকে সোনালী রঙে ভরে উঠেছে কৃষকের স্বপ্ন। কিন্তু কৃষকের এই স্বপ্ন করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকটে যখন দিশেহারা, ঠিক তখনই কৃষকের জমির পাকা ধান কেটে দিল লৌহজঙ্গ উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। গেল দুদিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার যে প্রান্ত থেকেই কৃষকরা ফোন করছে ছাত্রলীগকে, আর সে প্রান্তেই ছুটে চলছে লৌহজঙ্গ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয় হাসান ব্যাপারীর নেতৃত্বে ওই গ্রামের কৃষক ফখরুদ্দিন ও হাবিব খার ৭৭% জমির পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। অনয় হাসান ব্যাপারীর সঙ্গে অংশ নেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিন্ময় চ্যাটার্জি, খিদিরপাড়া ইউপি ছাত্রলীগের সভাপতি তন্ময় মণ্ডল, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির খান বিপ্লব সহ ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা তাই যেখানেই শ্রমিক সংকট, গতকালকেও ধান কাটা হয়েছে, আজকেও যেখানে শ্রমিক সংকট আমাদের শুধু জানিয়েছে ফোন দিয়ে, আমরা আমাদের পুরো এই লৌহজঙ্গ উপজেলা ছাত্রলীগ ইউনিট নিয়ে চলে এসেছি। আমরা আছি, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ কৃষকের পাশে থেকে এই দেশে যাতে কোনো ধরনের খাদ্য সংকট না পড়ে আমরা সেই জন্য সর্বদা সচেষ্ট থাকব। বাংলাদেশ ছাত্রলীগ, লৌহজঙ্গ উপজেলা ছাত্র। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে 1 ইঞ্চি জমিও পতিত থাকবে না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মহান স্লোগানকে মূল মন্ত্র হিসেবে হৃদয়ে ধারণ করে পিরোজপুর জেলার নাজিরপুরের কৃষি অধিদপ্তরের সহযোগিতায় কৃষকরা বিভিন্ন ফসলের আবাদে উদ্বুদ্ধ হয়েছেন। পিরোজপুরের নাজিরপুর থেকে আমাদের প্রতিনিধি শফিক টুটুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সুমিয়া হাসানের ডেস্ক রিপোর্টে। কোভিড-19 করোনা ভাইরাসে গোটা দেশের এই সংকটময় মুহূর্তে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে পিরোজপুর জেলার নাজিরপুরের কৃষিতে ব্যাপক সাফল্য পরিলক্ষিত হয়েছে। ইতোমধ্যেই বোরো ধানের কর্তন শুরু হয়েছে, বাম্পার ফলনও হয়েছে এ ফসলের। এছাড়াও চাষ হয়েছে ভুট্টা, মুগ ও সূর্যমুখীর। মাঠ ভরে গেছে বিভিন্ন ফসলের আবাদে। এই জমিতে আমি মুগ চাষ করেছি কৃষি অফিসের সহায়তায়, তারা অনেক সাহায্য করেছে আমাকে এবং বর্তমানে ভালোই বাম্পার ফসল হয়েছে। আমি এ দিয়ে অনেক লাভবান হতে পারবো। কৃষি অফিসের সহযোগিতায় আমি এই ভুট্টার চাষ করেছি, আশা করি ভুট্টার ফলন খুব ভালো হয়েছে, আশা করি আমি খুব লাভবান হব। কৃষি অফিসের পরামর্শ হিসাবে ভুট্টা, একই জমিতে ভুট্টা এবং আমরা সূর্যমুখী চাষ করছি। আমি চাষ করায় গাছপালা খুব ভালো হয়েছে এবং খুবই লাভবান হব আশা করি। আমি কৃষি অফিসের সহায়তায় এবছর ভুট্টা চাষ করছি এবং চাষে অনেক লাভবান হয়েছি। এ প্রসঙ্গে জানতে চাইলে নাজিরপুর উপজেলার রামনগরের উপসহকারী কৃষি অফিসার জনাব বাবুল আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কৃষিতে বরাদ্দকৃত 5,000 কোটি টাকার প্রণোদনার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কৃষকদের পাশে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক ঔষধ বিতরণ করায় কৃষকের মাঠ ভরে গেছে ফসলে। উপজেলার রামনগর আবাদের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ব্লক। এখানে ধান, গম, ভুট্টা, সূর্যমুখী, মুগ, পাট সহ নানাবিধ ফসলের চাষাবাদ হচ্ছে। বর্তমানে বোরো ধান কর্তন চলছে, আশা করা যায় বাম্পার ফলন হবে এবং কৃষকদের পাশে থেকে শ্রমিকের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে যথাযথভাবে খেয়াল রাখা হচ্ছে। এ প্রসঙ্গে নাজিরপুর উপজেলা কৃষি অফিসার জনাব দিগ্বিজয় হাজরা জানান, প্রায় 13,515 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবারেও অন্যান্য বছরের মতো বাম্পার ফলন হয়েছে। আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ সর্বদাই কৃষকদের পাশে আছেন। নাজিরপুর উপজেলায় 13,515 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে
কর্তন শুরু হয়েছে। আমাদের শ্রমিক নিয়ে কোনো সমস্যা নেই, এখানে পর্যাপ্ত শ্রমিক আছে এবং বাহির থেকেও কিছু শ্রমিক আসছে এবং সরকারি সহায়তায় আমরা কৃষি যন্ত্রপাতি বিতরণ করছি এবং এই কম্বাইন হারভেস্টের দ্বারা ধান কর্তন ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়াও মাঠে আমাদের বিশেষ করে ভুট্টা, সূর্যমুখী, মুগ ডাল এবং পাট ফসল বর্তমান রয়েছে এবং এর ফলন অত্যন্ত ভালো এবং চাষিরা খুবই লাভবান। দেশের এই দুর্যোগ চলে যাবে, কৃষকের গোলা ভরে যাবে ফসলে, থাকবে না কোনো খাদ্য ঘাটতি, দেশ খাদ্যে হবে স্বয়ংসম্পূর্ণ, এমনটি আশা নাজিরপুরের কৃষক ও এলাকাবাসীর। সুমি আহসান, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। করোনা ভাইরাসের কারণে পরিবহন সংকটে পাইকগাছা কয়রার হাজার হাজার কৃষি শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে ধান কাটতে যেতে পারছে না। যারা যাচ্ছে তাদের বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে মালবাহী ট্রাকে। জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সারা দেশের মালবাহী ট্রাক বাদে সকল পরিবহন বন্ধ। সে কারণে পরিবহন শ্রমিক সহ ধান কাটা শ্রমিকরা পড়েছে মহা বিপাকে। পাইকগাছা বাস স্ট্যান্ড 0 পয়েন্টে দেখা যায় কয়রা থেকে ছেড়ে আসা ট্রাকে ধান কাটা শ্রমিকদেরও করুণ অবস্থা। পরিবহন সংকটের কারণে শত শত কৃষি শ্রমিক এবার বাইরে ধান কাটতে যেতে পারছে না। খুলনা বাস মিনিবাস মালিক সমিতির লাইন সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে 1 মাসের অধিক সময় গাড়ি বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছে। এবার কাঁঠালের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে 6000 পিস ইয়াবা। এতে জড়িত 2 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উখিয়ার ইনানির মাদারবনিয়া চেপ্টোখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, অভিনব পদ্ধতিতে কাঁঠালের ভেতরে ইয়াবা বহন করে ঢাকায় পাচার করছে এমন খবরে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় 2 রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতো কাঁঠালের ভেতর থেকে 6000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জামালপুরে ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় বেসরকারি 2 টেলিভিশনের ক্যামেরা পার্সন সহ উভয় পক্ষের 20 জন আহত হয়েছে। এ সময় 2টি ক্যামেরা ভাঙচুর করা হয়। 3 রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনায় কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণে জামালপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে গণমাধ্যম কর্মীরা সংঘর্ষের ফুটেজ সংগ্রহ করতে গেলে উভয় পক্ষের লোকজন ইন্ডিপেন্ডেন্ট ও সময় টিভির ক্যামেরা পার্সনদের বেধড়ক মারপিট ও ক্যামেরা দুটি ভাঙচুর করে। আহত ক্যামেরা পার্সন সহ অন্যান্যরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ক্যামেরা ভাঙচুর ও ক্যামেরা পার্সনদের মারপিটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমি ক্যামেরাটা নিয়ে সামনের দিকে আগাইতেছি, আগানোর পরে এক জায়গায় উঁচু জায়গার মধ্যে আমি দাঁড়াবে যাইতেছি। এই টাইমে কিছু পোলাপান এসে আমার অতর্কিতভাবে হামলা করে আমার ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, ক্যামেরা ভাঙছে, আমাকে মারধর করছে। আমি আর সময় টেলিভিশন ক্যামেরাম্যান পারসন আজাদ ভাই আমরা আসতেছি, আসার পরে তো ওই মেম্বারের কমিশনের বাড়ির সামনে অনেকগুলো লোকজন দাঁড়ায় আছে। তো আজাদ সময় টিভির ক্যামেরাম্যান আজাদ ভাই ও হচ্ছে আপনার ক্যামেরাটা চালু করছে, করার পরে ওই মেম্বারের লোকজন আইসে আপনার মনে করেন যে আমাদের উপরে হামলা শুরু করছে। ওরা আইসে অনুদেহে যে দাও ফালা দাও ফালা পিস্তল মিস্তল নিলে সব ভিডিও করে আলাইছে। মেম্বারের পুলার হাতে পিস্তল ছিল, রবিনের কাছে পিস্তল ছিল, এগুলো ভিডিও করে আলাইছে। এটা তো আমি ঘরের ভিতরে, আমি ঘরের লেখালেখি করতেছি। আস্তে মাস্টারুল মেয়রে বলছে যে 500 লোকের তালিকা, কতগুলো লোক হামলা করছে, কতগুলো 500 লোকের তালিকা করতেছি। যখন বাড়ির ভিতরে গেটের ভিতরে বাইরে বাইরে ঢেলাঢেলি ইট মিট দিয়ে ঢেল। মরণঘাতী করোনা ভাইরাসে বর্তমানে বিশ্বের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। সংকটময় মুহূর্তে সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে সমাজের সব কর্মহীন ও নিম্নায়ের মানুষের মাঝে তরিতরকারি বিতরণ করেন মেরসাদ লাখিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বগুড়া জেলা যুবলীগ নেতা এবং সমাজসেবক ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিন। শহরের কলোনি এলাকায় 5 শতাধিক কর্মহীন ও নিম্নায়ের পরিবারের মাঝে আটা, আলু, মিষ্টি লাউ, করলা, ভেন্ডি, মূলা, গাজর, ডাঁটা, বেগুন, পাতাকপি, কাঁচামরিচ ও পটল সহ প্রায় 12 মণ সবজি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেলিম মাহমুদ ফেরদাউস সহ প্রমুখ।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সৌজন্যে মহেশখালী উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ভাতাবিহীন দলনেতা ও সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মহেশখালী উপজেলার আনসার ও ভিডিবি কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর জেলা লকডাউন ঘোষণার ফলে দীর্ঘদিন থেকে কর্মজীবী মানুষরা বাড়ি থেকে বাইরে যেতে না পারায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়ে। দিনাজপুর ২ আসনের সাংসদ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দিক নির্দেশনায় বিরল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে আসছেন। বিরল উপজেলা আওয়ামী লীগ খাদ্য সহায়তার পাশাপাশি মাহে রমজান উপলক্ষে ওইসব কর্মহীন ৫,০০০ দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। বিরল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ প্রমুখ। কুমিল্লা ৪ আসনের এমপি রাজীব মোহাম্মদ ফকুল মহোদয়ের মানবিক নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকের আয়োজনে গতকাল বিকেলে দেবিদ্বার সরকারি শিশু পরিবার ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। ছাত্রলীগের অপ্রত্যাশিতভাবে ইফতার সামগ্রী দিয়ে ইফতার করতে পেরে বেশ খুশি হন শিশু পরিবারের কোমলমতি শিক্ষার্থী ও পথচারীরা। ছাত্রলীগের এই ইফতার হাতে পেয়ে এমন উদ্যোগের প্রতি তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক বলেন, এই মাহের রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত ফজিলতের মাস ও ছিন্নমূল মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শহীদুজ্জামান বেল্টুর নির্দেশনায় করোনা ভাইরাসের কারণে লকডাউনের কারণে সৃষ্ট দুর্যোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ১,০০০ ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণের পর আজ আবার ২০০ ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন পৌর যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য আনোয়ারুল ইসলাম রবি, যুবনেতা মাহবুবুর রহমান মিলন, শাহজাহান আলী খোকা, হাবিব এক্লাস শফিক সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিএনপির নেতাকর্মীরা জানান, আমরা পর্যায়ক্রমে ঝিনাইদহ ৪ নির্বাচনে বাইট মোহাম্মদ হামিদুল ইসলাম হামিদ ও যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আমরা দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখব। দিচ্ছে ইনশাল্লাহ এই কার্যক্রম আমরা পুরা রোজার মাস রাখবো, রমজান মাস ধরে রাখবো এবং আমরা এই যে ছোট্ট পরিসরে যে আয়োজনগুলো করছি এটা মূলত মানুষকে উদ্বুদ্ধ করার জন্য করছি। সমাজে যারা আরও সামর্থ্যবান আছে, মানুষ খুব অসহায় অবস্থায় আছে, দিন আনা দিন খাওয়া মানুষগুলো, কর্মহীন মানুষগুলো আজকে খুব দুরবস্থার ভিতরে দিন হচ্ছে, যে কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বরিশালের গৌরনদীতে কর্মহীন অসহায় ৩০০ দুস্থ আনসার ভিডিবি সদস্যদের শনিবার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে গৌরনদী পৌরসভা সহ ৭টি ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া আনসার ভিডিবি সদস্যদের মাঝে মাস্ক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা মরিয়ম আক্তার, বাড়তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান পেদা, গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া সহ অন্যান্য ভিডিবি কর্মকর্তাবৃন্দ। দিনাজপুর সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পক্ষে মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দুস্থ অসহায় কর্মহীন হয়ে পড়া ৩ শতাধিক পরিবারের মাঝে ভয়েস ফাউন্ডেশনের পরিচালক আসগার আলী ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইমদাদ সরকার, শহর ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ভয়েস ফাউন্ডেশনের পরিচালক আসগার আলী বলেন, আপনারা যারা কাজে যেতে পারছেন না তারা হতাশ হবেন না, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুদ আছে।
নিখোঁজ ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্ত থেকে আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চিত্র সাংবাদিক কাজলকে মামলা দিয়ে শনিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি। আজ নিখোঁজ সাংবাদিক কাজলকে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে তাকে আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল খান বলেন, শফিকুল ইসলাম কাজল উনি ঢাকার সাংবাদিক বলে আমরা জানতে পেরেছি, তার বিরুদ্ধে বিজিবি মামলা রুজু করেছে। উনি ঢাকার সাংবাদিক বলে আমরা জানতে পারছি, তার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগে মামলা রুজু করেছেন। সেই মামলায় আমরা তাকে এখন কোর্টে প্রেরণ করলাম। ঝিনাইদহের হাট বাজারগুলোতে কমছে না মানুষের উপস্থিতি, সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা। নতুন হাট খোলা তহবাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে হাট বাজারগুলোতে মানুষ ভিড় করছে। সামাজিক দূরত্ব না মেনেই চলছে কেনাবেচা। স্বাভাবিক সময়ের মতো ঠেলাঠেলি করে বাজার করছেন অধিকাংশ ক্রেতা। ক্রেতাদের মুখে নিম্নমানের মাস্ক পরা থাকলেও বেশিরভাগ বিক্রেতারা ব্যবহার করছেন না মাস্ক কিংবা গ্লাভস। প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে টহল প্রচারণা চালালেও বেশিরভাগ মানুষ তা অগ্রাহ্য করছে। সারা পৃথিবী যখন করোনা আক্রমণ ঠেকাতে বেহাল, বেঁচে থাকার লড়াইয়ে গোটা পৃথিবী যখন ক্লান্ত, প্রায় একটু মানবিক হওয়ার নেশায় মানুষ ব্যস্ত হয়ে রয়েছে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনকভাবে পাষণ্ডতার সীমা লঙ্ঘন করে রাতের আধারে সন্ত্রাসীরা কেটে ধ্বংস করে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কোমারখোদা মৌজার শ্যামপুর গ্রামের কয়েক বিঘা গোলাপের বাগান। সাভার থেকে জাহাঙ্গীর হোসেন সাগরের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে তানজিদ ভুঁইয়ার ডেস্ক রিপোর্টে। ফুল পবিত্রতার প্রতীক। ফুল দিয়ে শুরু হয় যে কোনো শুভ কাজ কিংবা সম্পর্কের বন্ধন। ফুলকে ভালোবাসার প্রতীকও ধরা হয়। দুঃখজনকভাবে রাতের আধারে কেটে ধ্বংস করা হয়েছে ৯ বিঘা ফুলের বাগান। সরকারি জমিতে ১৫ বছর ধরে গোলাপের চাষ করে আসছিলেন ঢাকার সাভারে বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কৃষক নাজিমউদ্দিন সহ কয়েকজন কৃষকের প্রায় ৯ বিঘা জমির গোলাপের বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বিরুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলিম বলেন, ইউনিয়নের কুমার খোদা মৌজা সহ আশেপাশের এলাকায় কয়েক হাজার একর সরকারি জমি রয়েছে। কৃষকরা অভিযোগ করেন, হাশেম, জাহাঙ্গীর আল চিনু, হানিফ, বারেক, মুজিবুর, শহীদ আমানুল্লাহর নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতিকারী তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বৃক্ষ নিধনের মতো এমন জঘন্য কাজটি সম্পাদন করে কৃষকের পেটে লাথি মেরেছে। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। বাগান মনে করেন অনেকখানি কাটে হালাইছে এই সন্ত্রাসীরা, 12 বিঘার মতো, বুঝছেন। আমাকে নিচের পক্ষে 30-40 লাখ টাকার লস খাওয়া দিচ্ছে, বুঝছেন। এখন আমরা এই কিস্তি তুলে এই বাগান করছি, এটা এখন টেয়াদম করতে আমাদের লগে সরাসরি কোনো কথাবার্তা হয় না। গেছে কালকে হঠাৎ করে ওনারা একটু ক্ষেত কাইটে গেল দুপুরে, এরপরে কালকে বিকেলে আমরা দেখলাম যে এই ক্ষেত খোলা আমার কাইটে ফেলাইছে। এখন আমরা ওনার কাছে কি বলবো, ওনার তো সন্ত্রাসের মতো দেখে হয়ে পারলো, দেখে কাটাই পারলো। আমরা ক্ষেত খোলা দেখে তো মনে কোনো পরে রয়েছি। এরা অন্য পার্টিই না, অন্য পার্টির কাছে টাকা লইয়া ওই একটা ভুয়া সাইনবোর্ড দিয়া, বুঝছেন, কবরস্থান ঈদগাহ বানাইব এই কথা কইয়া হ্যাঁ সময় কইছে জায়গা নিব, অল্প আমাকে জায়গা দেন, ওখানে এখানে জায়গা আছে 6 একর, তখন তা কই 6 একর জায়গা লইয়ে যাবো। যারা টাকা দিয়ে প্লটের দখল নিচ্ছেন তারা পাকা, আধা পাকা ও বহুতল ভবন নির্মাণ করে বসবাস করছেন। ঈদগাহ ও কবরস্থানের নামে কয়েক বিঘা জমি দখলের পায়তারা করছিলেন। সম্ভবত তারাই রাতে গোলাপ বাগান কেটে ফেলেছেন। এই কাজটা যারা করছে আসলে তারা মানুষ না, ঠিক আছে। এরা একটা মানুষের পক্ষে এরকম একটা কাজ করা কোনোভাবেই সম্ভব না। এরা সাধারণ এই ফুল চাষিদের যে ক্ষতিটা করছে, আমি তার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এ বিষয়ে তিনি বলেন, একটি পক্ষ কৃষকদের দখলে থাকা জমি ইজারা নিয়ে তা দখলের চেষ্টা চালাচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে অপরাধী যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না। বৃক্ষ নিধন সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ঘৃণিত ও একটি বড় ধরনের অপরাধ বলে জানান তিনি। এখানে কিছু গোলাপ বাগানের কিছু গাছ কেটে ফেলেছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে এখানে আসি এবং আসার পরে জানতে পারি যে স্থানীয় কিছু শৃঙ্খল লোকজন এই জমিটা দখল করা বা যে কোনো উদ্দেশ্যে ব্যবহারের উদ্দেশ্যে তারা এই কাজটা করেছে। হ্যাঁ, তো আমি তাদেরকে প্রাথমিকভাবে লিখিত একটা অভিযোগ দিতে বলছি থানায়, এবং
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি বছর এসব বাগানের কয়েক লক্ষ টাকার ফুল বিক্রি হয়। বাগান কেটে ফেলার কারণে জীবিকার প্রয়োজনে পথে বসা ছাড়া আর কোনো গতি নেই বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী কৃষকরা। দুর্বৃত্তদের উপযুক্ত বিচার ও শাস্তি নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তানজিদ ভুইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা। শৈলকুপা উপজেলার সুবিদ্যা গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই গ্রামের জোয়াদ আলী বাড়ির সামনে একটি দোকানে ব্যবসা করে। শনিবার রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে। সকালে দোকান খুলতে এসে দেখে শোরগোল শুরু করে। সে সময় প্রতিবেশী হায়দারের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে হায়দার ও তার লোকজন জোয়াদ আলীকে লাঠি দিয়ে মারধর করে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাভারে আজও 50টি হতদরিদ্র পরিবারের মাঝে নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে সাশ্রয় করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের অধীনস্থ কৌরব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল। এ সময় ত্রাণ সামগ্রীর পাশাপাশি মাস্কও বিতরণ করা হয়। সাভারের পাথালি ইউনিয়নের সোসাইটি নামক এলাকায় এই ত্রাণ সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ থেকে মেজর ওয়াংটিং জানান, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের নির্দেশনা ও ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন প্রান্তে এরই মধ্যে 5500 পরিবারকে শুকনো খাবার, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজও 50টি হতদরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার ও মাস্ক বিতরণ করা হয়। সামনের দিনেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। আজকের আমরা এখানে আরডকের নির্দেশনা অনুযায়ী আর্মি সেনাবাহিনীর দুস্থ মানবতার সেবার একটা অংশ হিসাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে আমরা ইতিমধ্যেই 5500 জনকে আমরা বিভিন্নভাবে ত্রাণ বিতরণ করেছি এবং এটা চলমান প্রক্রিয়া। আমরা আজকে 50টা পরিবার, দুস্থ পরিবারকে আমরা ত্রাণ বিতরণ দিচ্ছি। আগামীতে এটা আরও দিব। আমরা হচ্ছে সিএমপি সেন্টার আরডকের অধীনস্থ। তো আমরা ত্রাণের পাশাপাশি মাস্কও বিতরণ করছি। নিজ স্থান নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গাইবান্ধা জেলার পলাশবাড়িতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে পলাশবাড়ি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। পলাশবাড়ি পৌর শহরের বিভিন্ন মার্কেট, পৌর শহরের বাসাবাড়ির সামনে জীবাণুনাশক ঔষধ স্প্রে ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ। নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ দীর্ঘদিন হলো অত্র এলাকায় মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমান করোনার এই সংকটময় সময়ে কর্মহীন অসহায় পরিবারের মাঝে লাগাতারভাবে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সহায়তা দিয়ে ব্যাপক ভূমিকা রাখছেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আমরা কাজ করতেছি করোনা প্রতিরোধের জন্য। আমার কথা হচ্ছে ভিয়েতনামের মতো একটা ছোট্ট দেশ, এখানে 10 লক্ষ মানুষ বাস করে, একটা লোক মারা যায়। আমরা হচ্ছে বাঙালি বিয়ের জাত, আমরা পারবো না কেন? তাই আজকে এই উদ্যোগটা আমরা প্রতিটি দোকানে দোকানে গিয়েছি, তাদেরকে উদ্বুদ্ধ করেছি, তাদের জায়গা পরিষ্কার করেছি, জীবাণুনাশক ঔষধ ছিটাইছি। সেই সঙ্গে আমরা আমাদের নিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। প্রতিদিন ইউনিয়ন আমরা যাচ্ছি। তা আপনারা আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবক হয়ে বাঁচতে। যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে অসহায় ও কর্মহীন পৌরবাসীকে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। যশোর 6 কেশবপুর সংসদীয় আসন উপনির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার প্রদত্ত খাদ্য সামগ্রীর সাথে পৌরসভার নিজস্ব অর্থায়নে কেশবপুর সংসদীয় আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার নির্দেশনায় রাতের আধারে কর্মহীন মধ্যবিত্ত পরিবারের মাঝেও পৌর মেয়র রফিকুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। তাছাড়া পৌর মেয়র রফিকুল ইসলাম লকডাউনে কর্মহীন মধ্যবিত্ত শত মানুষের মাঝে নগদ 500 টাকা থেকে 1000 টাকা বিতরণ অব্যাহত রেখেছেন। আমি চেষ্টা করছি কেশবপুরের শ্রমজীবী মানুষ, বিশেষ করে
গোডাউনে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, চাউল বাজারে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, তারপরে সেলুন শ্রমিকদের, এমনকি যারা জুতো সেলাই করে, সবাইকে ত্রাণ দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে সবার কাছে পৌঁছে দিচ্ছি। তারই একটি অংশ হিসেবে আজকে গোডাউনের এবং আমাদের এই চাউল বাজারের যারা চাউলের বস্তা মাথায় নিয়ে ট্রাকে উঠায় এবং নামায়, সেই সমস্ত শ্রমিকদের আজকের এই ত্রাণ বিতরণ করা হলো। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন উপজেলার মালিগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের শারীরিক প্রতিবন্ধী কিশোর সবুজের পরিবারকে দেয়া কথা রাখলেন। দাউদকান্দির তালেরছেও গ্রামের শারীরিক প্রতিবন্ধী কিশোরকে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে একটি হুইল চেয়ার উপহার হিসেবে দেওয়া হয়। অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে যান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন। খাদ্য সামগ্রী বিতরণকালে তার নজরে আসে তালেরছেও গ্রামের প্রতিবন্ধী কিশোর সবুজ। হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন মালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শোয়েব হাসান মিয়া। এ সময় তিনি বলেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দিন ইসলাম ফারহান, আহ্বায়ক সদস্য নাজবুল হাসান, ফরদিন, জাহিদ হাসান প্রমুখ। সম্প্রতি কিছুদিন আগে মালিগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামে দুস্থ অস্বল্প আয় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করতে আসছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান স্যার। আসার পরে এখানে একটি পরিবারের সাথে দেখা হয়। সবুজ নামের ছেলে, সে মানসিক শারীরিক প্রতিবন্ধী। স্যার তা দেখে তাদের সাথে কথা বলেন, তার পরিবারের সাথে কথা বলেন এবং স্যার জিজ্ঞেস করেন যে ওনাদের কি প্রয়োজন, কি সমস্যা। অনেক কথার মাঝেই তাদের একটা হুইল চেয়ারের দাবি উঠে বা একটা হুইল চেয়ারের সমস্যা বলে স্যারকে জানানো। স্যার এই স্যারের নির্দেশে আজকে আমরা এসে এই হুইল চেয়ারটি সেই সবুজ নামের প্রতিবন্ধীটির কাছে, শিশুটির কাছে আমরা দিয়ে গেলাম। মোহন ভাইকে, কারণ উনি গত 23 তারিখে আমার এখানে আসছিল। ওকে মজুদার বাড়িতে বাবুকে দেখার পর উনি আমাকে কথা দিয়েছিলেন একটা কিছু পাঠাবেন, আর পরবর্তী সময় উনি যোগাযোগ করে একটা হুইল চেয়ার অর্ডার পাঠাইছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত রমজান আলী নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার পাঠানটুলি গ্রামের মৃত সিরাজ ভূঁইয়ার ছেলে। সিদ্দিরগঞ্জ থানায় 1997 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। উচ্চ রক্তচাপ ও অ্যাজমাজনিত কারণে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল 8:45টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কারাগার একের জেল সুপার রতন রায় জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এখনকার জেলা বার্তা এটুকুই। শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। গাইবান্ধায় এক চিকিৎসক, এক পুলিশ কর্মকর্তা সহ আরও 4 জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত। জেলায় মোট আক্রান্ত 23 জন, মৃত্যু 1। জামালপুরে ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। বেসরকারি 2 টেলিভিশনের ক্যামেরা পার্সন সহ উভয় পক্ষের 20 জন আহত। এবং বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে দৈনিক পক্ষকালের সম্পাদক নিখোঁজ সাংবাদিক কাজল উদ্ধার। এই ছিল জেলা বার্তা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।